একটি সেই ক্ষেত্রে ইলিগাল গভর্নমেন্ট। বাংলাদেশের সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত যদি পদত্যাগ করেও থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমি তর্কের খাতিরে ধরে নেই, তাহলে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তিনি হস্তান্তর করার আগ পর্যন্ত। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো সারসংক্ষেপ দাঁড়ায় যে ইউনূস একটি অবৈধ এবং দখলদার টোকাই সরকার। এবং আহ, দ্বিতীয়ত যেই নজিরবিহীন ঘটনা, তারপর দুটোকে আপনি মার্চ করতে পারেন, সেটা তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে নানাবিধ গুরুতর অভিযোগ ছিল, তিনি সেগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী সময় অ্যাপিলেট ডিভিশনে জানা গেল যে তাকে সেই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এই যে অব্যাহতি দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অ্যাপিল করেছে, অ্যাপিলের অনুমতি চেয়েছে। সাম্প্রতিক সময় আমরা জানতে পেরেছি সেই অ্যাপিলের অনুমতিটা আপনার একসেপ্ট করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এখন অ্যাপিল করবে। অর্থাৎ তারেক রহমানকে যে অ্যাপিলেট ডিভিশন অব্যাহতি দিয়েছে, এটা রাষ্ট্র মানে না, রাষ্ট্র এটা নিয়ে ফার্দার আগাতে চায়। তার মানে তারেক রহমান এখনো একজন দোষী সাব্যস্ত একজন ব্যক্তি এবং এই মামলা চলমান। তো এরকম একজন অপরাধীর সাথে রাষ্ট্রকে যিনি রিপ্রেজেন্ট বলে দাবি করছেন, তিনি দেখা করাটা নজিরবিহীন। সাধারণত আমরা এই জিনিসগুলো সিরিয়াসলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায়। গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল যেখানে মামলা লড়ছে, সেখানে গভর্নমেন্টের হেড এসে দেখা করছে একজন আসামির সাথে। সো আইনিভাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতে ব্যাড প্রেসিডেন্ট বা কালো নজির যেটাকে আমরা বলি, সেটা হয়ে থাকবে। তো প্রথমত আমি আপনার প্রশ্নের খাতিরে আমি যেটা বললাম যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট, এটা খুবই উইয়ার্ড আমার জন্য। সেকেন্ড যে ব্যাপারটা আপনি বোধ করি জানতে চাচ্ছেন, মানে যেটার জন্য মানুষ প্রশ্ন করছে যে কি হতে পারে বা যে আলোচনাগুলো হয়েছে, সেখানে যে আলোচনাগুলো হয়েছে সেটা আমি আপনাকে একটু বলি। আলোচনাগুলোর মধ্যে হয়েছে যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে বলে এক ধরনের আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেইখানে সর্বসম্মতিক্রমে একটা আলোচনা প্রবলভাবে হয়েছে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কেউই বাঁচতে পারবে না এবং এতে করে সব পক্ষই খুব বিপদে পড়ে যাবে। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার যে জাস্ট একটা ইলেকশন করবে লোক দেখানো, সেখানে বিএনপি কে বসিয়ে দেওয়ার একটা, যদি এই কথাগুলো আমাদের সোর্সের যে তথ্যগুলো সেগুলো যদি সত্যি হয়ে থাকে, আর এগুলো যদি সত্যি না হয়ে থাকে, তারপরেও এই আলোচনাতে যে ফেব্রুয়ারি ইস্যুটা এসেছে, সেটাও একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করে, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা রাজনৈতিক দল, সেখানে ব্যান করে কেউ ইলেকশন করতে চাইছে এবং জোর জবরদস্তি করে তাকে ইলেকশন করতে দেওয়া হবে না। এই পুরো ব্যাপারটা খুবই ফার্সিক্যাল, খুবই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ফেসিজমের যে ক্লাসিক এক্সাম্পল, সেটাকে আমি বলতে পারি। আমি আমি একটু যদি একটু সম্পূরক প্রশ্ন করে নিতে চাই আপনার কাছে, যেহেতু বৈঠকটি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বৈঠকের ভিতরে, কারণ তারা একান্তে অনেক কথা বলেছেন যেটি হয়তো অনেক গণমাধ্যমে আসেওনি। তো সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই বৈঠকটিতে এক ধরনের বোঝাপড়া, সমন্বয়, যে এনসিপি কে কত আসন দিবে, বিএনপি কত নিবে, এরকম কি কোনো ভাগ বাটোয়ারার বিষয় আছে কিনা, মানে অন্তরালের গল্পটি যদি আপনার কাছে কোনো সোর্স থাকে, তথ্য থাকে, সেটি আমি একটু জেনে নিতে চাই। এই ধরনের কোনো আলোচনা হয়নি, ওইখানে ভাগ বাটোয়ারার প্রসঙ্গটা আসেনি। ওইখানে নিজেদের ভেতরে খোঁজ খবর নেওয়া হয়েছে, প্রথমে কুশল বিনিময় হয়েছে, তারপরে দেশের চলমান অবস্থা, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে একচোট সেখানে বকাঝকা করে নেওয়া হয়েছে। তারপরে এই যে জুলাই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে সেগুলো নিয়ে একজন আরেকজনকে পিঠ চুলকে দেওয়া হয়েছে নানান ভাবে। তারপর আপনার পরবর্তী সময় ইলেকশনের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে, বিশেষ করে এপ্রিলে রোজার সময়টা সেখানে প্রসঙ্গ এসছে যে রোজার সময় ইলেকশন হওয়াটা টাফ একটা ব্যাপার, এটা কেন হবে। ডিসেম্বরের ব্যাপারে তারা কেন ইলেকশনটা চায় সেটার ব্যাপারে বিএনপি তাদের বক্তব্য দিয়েছে এবং তারা সেটা এখনো বলেছে যে ডিসেম্বর ইলেকশন হলেও বেটার। ইউনূস এবং তার যে বাহিনী, তারা বলেছে যে আসলে বিচার প্রক্রিয়াটার কথা বলেছে, সংস্কারের কথা বলেছে, যতটুকু পারা যায় তাদের দোকান গোটাতে একটু সময় লাগবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এখানে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে খলিলুর রহমান, যিনি আমেরিকান সিটিজেন ওরফে রজার রহমান, সে রজার রহমান সেখানে দাঁড়িয়েছিল দুদিন আগে, কিন্তু বিএনপি তার পদত্যাগ চেয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেও সেখানে ছিল। ফলে বিএনপির আগের এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগের চাওয়া
আর যার বিরুদ্ধে এই আন্দোলন বা যে দাবি সেই সেখানে উপস্থিত, দুটো ব্যাপার খুবই, এখানে অনেক কিছুই কন্ট্রাডিক্টরি। তো ওই ভাগাভাগির কথাটা হয়নি সেখানে, আসলে এই আলাপগুলো হয়েছে। এবং দর্শক একটু বলে রাখতে চাই, দর্শক হয়তো ভাববেন যে আমি কেন একজন নিজুম মজুমদার, ব্যারিস্টার নিজুম মজুমদারকে নিয়ে অনুষ্ঠান করছি। বিএনপির আরেকজন থাকার কথা ছিল, সামহাও তিনি জয়েন করেননি। তিনি পেলে হয়তো তাদের বক্তব্যটিও আমরা নিতে পারতাম, কারণ টক শো মানেই হচ্ছে দুই পক্ষের মতামত গুলো নিয়ে, যেটি আমি সবসময় চেষ্টা করি। আমি এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই। যেমন আমার অনেক দর্শকই একটু আপনার কাছে যেমন উইয়ার্ড লেগেছে, আরেকটি বিষয় আমাদের কাছে একটু খটকা লেগেছে। তারেক রহমান দেশে যেতে পারছেন না, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এসে লন্ডনে এসে তারেক রহমানের সাথে বৈঠক করলেন। মানে এটি কেমন হলো? এবং এটি নিয়ে প্রশ্নও করা হয়েছিল যে তারেক রহমান দেশে, তারপরে আমির খসরু সাহেব যদিও বলেছেন তিনি যে কোনো সময়ই যেতে পারেন, সময় মতো তিনি যাবেন দেশে, এরকম একটি উত্তর দিয়েছেন। আপনার কাছে কি উত্তর? তারেক রহমান একটা দীর্ঘদিন ধরেই সময় মতো যাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে তিনি 2008 সালে ইংল্যান্ডে আসেন চিকিৎসার জন্য, এবং সিন্স দেন তিনি সেখানেই আছেন, এবং আম, আস্তে আস্তে তিনি তার যে রাজনৈতিক দলটি আছে সেটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন, এবং রাজনৈতিক কর্মকাণ্ড তিনি অন্য দেশের মাটি থেকেই আহ আপনার চালু রাখেন। তারেক রহমান দেশে কেন আসছেন না সেটা নিয়ে দু ধরনের বক্তব্য আছে। প্রথম বক্তব্যটা সারফেসের বক্তব্য, যেটা আপনি মাত্র বললেন যে তিনি আসবেন, আর একটু প্রস্তুত হয়ে আসবেন, নানান ধরনের ব্যাপার। আন্ডার দ্য সারফেস বেশ কিছু কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে তার বেশ কিছু ক্লিয়ারেন্স প্রয়োজন, নানামুখী ক্লিয়ারেন্স। আমার মনে হয়, আমি জানি না, আমি সাধারণত খুবই ওপেনলি বলি, তারপর মনে হয় যে এই পার্টিকুলার ব্যাপারে আমি খুব একটা বেশি মুখ না খুললেও আম, বাংলাদেশে আসলে এক ধরনের কথা রয়েছে যে তার সিকিউরিটি নিয়ে কিছু কনসার্ন আছে। এই ব্যাপারটি তার কাছের মানুষজনদের কাছে শোনা। এছাড়াও আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকেও আমি ব্যাপারটা জানি। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আম, আমেরিকার তরফ থেকে তারেক রহমানের ব্যাপারে একটা বিগ নো আছে। আমেরিকা ছাড়াও আরো কয়েকটি দেশের পক্ষ থেকে তার ব্যাপারে নো রয়েছে। তারেক কারণ রহমানের কি একটু জানতে পারি? এর ব্যাপারটা যেটা হয়েছে, এর ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু দেশ তাকে তাদের দেশের জন্য খুবই সিকিউরিটি থ্রেট মনে করে এর আগেও সেসব দেশে তিনি নানান ধরনের পরিকল্পনা করেছিলেন, এবং তারা এখনো সেই অপরাধগুলোকে ক্ষমা করতে পারেনি, এবং তাকে নিয়ে সিরিয়াস কনসার্ন সেই সব দেশগুলোর আছে। এখানে একটি দেশ নয়, আপনি ধরে নিতে পারেন কয়েকটি দেশ এখানে রয়েছে। আহ আমি ঠিক জানি না যে এই ক্রেডিবল থ্রেড গুলো আসলে ঠিক কি ধরনের বা কি ধরনের সিকিউরিটি কনসার্ন মনে করা হতে পারে। তবে এই ব্যাপারগুলো যে এখানে রয়েছে, এবং এই ক্লিয়ারেন্স গুলো না হলে তিনি আসতে পারবেন না, এই ক্লিয়ারেন্স গুলো তার প্রয়োজন এবং সিরিয়াসলি প্রয়োজন। আম, আমি যে জিনিসটা বুঝি যে তারেক রহমানের নিজেরও বেশ কিছু গোয়েন্দা সংস্থা, বেশ কিছু দেশের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে নিয়মিত, এবং এটা আমি নিশ্চিত এই ব্যাপারে। কেমন, এটা দীর্ঘ সময় ধরেই রয়েছে, তার সাথে আলোচনার মধ্যে রয়েছে। তো আমার আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমান দেশে যাবেন এইসব ক্লিয়ারেন্স গুলো করে। তবে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তার মামলাগুলোকে ঠিক যে পদ্ধতিতে অব্যাহতি দেওয়া হলো, খারিজ করে দেওয়া হলো, এটি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের আইনি ইতিহাসে। এর থেকে মানে কালো অধ্যায়, কালো নজির আমার মনে হয়। কারণ বিশেষ করে 21 আগস্টের গ্রেনেড হামলাতে তার সম্পৃক্ততা নিয়ে আমার মনে হয়, যদিও এটা আইন আদালতের ব্যাপার, আমি আইন আদালতেই বলছি, একদম নিম্ন আদালতের রায়টা যদি কেউ পড়েন তাহলে বুঝবেন যে এটা আসলে খুবই ভিভিড, আপনি দেখতে পান আর কি, যখন আপনি আলোচনাটা করবেন আপনি দেখতে পাবেন। সো আমার কাছে আহ মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অশনি সংকেত, যে এই ধরনের একটা হামলার পরেও যে মানুষটাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে দি কালচার অফ ইম্পিউনিটি, যেটাকে আমি বলি, বিচারহীনতার যেই সংস্কৃতি, সেটা জারি রইল। এবং আজকের এই ইউনুসের এই বৈঠকের মাধ্যমে স্টেট পাওয়ার, যদিও আমি ইউনুসকে একটি দখলদার বাহিনী, টোকাই সর্দার বলে অভিহিত করি, তারপরও সে যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করেছে, আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এই পুরো প্রক্রিয়াকে, অর্থাৎ যে বিচারহীনতার কালচার যেটাকে আছে,
সেটিকে এক ধরনের সাংবিধানিক বৈধতা দেওয়া হলো। লিটারেলি সাংবিধানিক না হলেও কনসেপচুয়ালি। যেমন আমরা দেখেছি যে 1975 সালের 15ই অগাস্টের পর ইন্ডেমনিটি অধ্যাদেশের ব্যাপারটাতে কিভাবে আপনার সংসদকে ব্যবহার করে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছিল তখন। ঠিক একই ব্যাপার আমার কাছে মনে হয় যে একজন অপরাধীকে, একজন সাজাপ্রাপ্ত কয়েদি যিনি দেশে যাননি, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের যোগসাযোগ তৈরি করা হলো এবং ভবিষ্যতে এটি একটি নজির হয়ে থাকবে আর কি। এটা অন্য দল ভবিষ্যতে যখন এই ধরনের চর্চা করতে যাবে, তখন এই দলগুলো যারা আজকে সেটা করলেন তাদের আসলে সে প্রতিবাদের কোনো স্থান থাকবে না, যদি ভবিষ্যতে এই ধরনের হয়ে থাকে কিছু। যেহেতু আপনাকে আমি আজকে প্রথম পেয়েছি, শুধু বৈঠক নিয়ে আলোচনা করব না, আমি একটু ইতিহাস, সেই সাথে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র সবকিছু নিয়ে আসব এবং বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সেটিও আপনার কাছ থেকে জেনে নেব। আমি একটু শুরু করতে চাই জুলাইয়ের আন্দোলন থেকে। যেটি বলা হয় যে জামাতে ইসলাম ওতপ্রোত ভাবে এটির একদম পিছনে কিংবা সামনে, যেভাবে আমরা ব্যাখ্যা করি না ছিল, এবং সাবেক প্রধানমন্ত্রীও তিনিও বলেছিলেন যে এখানে জামাতে ইনভলভ আছে, তারপরে আমরা এটির প্রমাণও পেয়েছি। কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু শরিক হয়েছিলেন। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে 15 বছরের শাসন আমলে আপনি যেহেতু আওয়ামী লীগের একজন মুখপাত্রই আমি যদি বলি, তো আপনার দৃষ্টিতে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দোষ কোথায় ছিল যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত এটা একটু ক্লিয়ার করে নেওয়া ভালো যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র নই। তবে এটা সত্য কথা না, এটা অফিসিয়ালি তো আসলে এটা বলা প্রয়োজন, তা না হলে বিভ্রান্তির সুযোগ থেকে যায়। বাট এটা সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমরা বেশ কজন, বলা যেতে পারে অনেকগুলো মানুষই ভোকাল। এরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে হয়তো বা আমাদেরকে মানুষ মনে করে আমরা মুখপাত্রের মতোই বলছি, হুইচ ইজ গুড, বাট তারপরেও অফিসিয়াল অবস্থানটা জেনে নেওয়া ভালো। আচ্ছা, দ্বিতীয়ত আমি আপনাকে একটা তথ্য দেই, এটা আমার জন্য খুবই নতুন অভিজ্ঞতা। 5ই অগাস্টের আগে পরে আমি বিভিন্ন রকমের লেখালেখি করেছি যে কি হতে পারে। ওই সময়টাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে কি কি ঘটনা ঘটেছিল। সেই সময় আমি প্রায় জুলাইয়ের শেষ দিকে এগুলো আমি লিখেছি এবং কিভাবে কি হয়েছে না হয়েছে তার একটা সিনোপসিস তখন দাঁড় করিয়েছিলাম। কিন্তু এখন যে অবস্থান দাঁড়িয়েছে, আমি মাত্র ভারত থেকে ফিরেছি। আমার এর মধ্যে ভারতে অনেকবার ট্রাভেল হয়েছে এবং আরো ভবিষ্যতে আছে আমার যাওয়া। বিশেষ করে আমার মার চিকিৎসা, তাছাড়া রাজনৈতিক কারণেও আমাকে নিয়মিত সেখানে যেতে হচ্ছে। কেন ভারতের বা ভারতে যাওয়া আসার প্রসঙ্গটি আমি তুলেছি সেটা হচ্ছে, ভারতে আমাদের অনেক রাজনীতিবিদ, আমাদের অনেক কর্তা ব্যক্তিরা সেখানে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। তারা তাদের সিকিউরিটি কনসার্নের কারণে তারা বাংলাদেশে থাকতে পারেননি। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটি বই লিখছি, বইটির নাম হচ্ছে 5ই অগাস্টের নেপথ্যে। আপনার বইটি হচ্ছে ষড়যন্ত্র, ট্যাগলাইন হচ্ছে ষড়যন্ত্র, দলিল ও বিশ্লেষণ। 5ই অগস্টের নেপথ্যে ষড়যন্ত্র, দলিল ও বিশ্লেষণ। এই বইটি লিখতে গিয়ে আমি বেশ গুরুত্বপূর্ণ অনেক মানুষের, বেশ গুরুত্বপূর্ণ, বেশ মানে বেশ, এই ঘটনাগুলোকে সামনে থেকে দেখেছেন। সেখানে সরকারি কর্মকর্তা, তারপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, তারপরে সিকিউরিটির কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদরা তো আছেনই, একদম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আরো বাকি আছে সামনের দিনগুলোতে, আরো প্রায় 15-20টা সাক্ষাৎকার। এরই মধ্যে আমি প্রায় 15টার মতো বা 15 থেকে 18টার মতো আমি সাক্ষাৎকার নিয়েছি। আমার কাছে এক একটা সাক্ষাৎকার কিন্তু আমার, যেহেতু এগুলো কখনোই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হবে না, এই সাক্ষাৎকারগুলো জিস্ট গুলো আমার বইতে থাকবে। তো 5 ঘন্টা 6 ঘন্টা এক একটা সাক্ষাৎকারের মেয়াদকাল আমি যখন নিয়েছি, একটা লম্বা সময় ধরে কথা বলেছি। সেই সকালে হয়তো বা সাক্ষাৎকার নিয়েছি, দুপুরবেলা শেষ হয়েছে, খুঁটিনাটি জিজ্ঞেস করেছি। সেইখান থেকে অনেকগুলো তথ্য আমি জানতে পেরেছি। সেগুলো আমার বইতে থাকবে। বাট আপনার বোঝার জন্য, আপনার দর্শকদের বোঝার জন্য একটা কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, এটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার আমি আনবই না। নুপুরাপা, আমরা আসলে একটা সার্বভৌম রাষ্ট্র না, এটা প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। মাঝে মধ্যে আপনার খুব কান্না পাবে, আপনি আবেগের বশবর্তী হয়ে
আমি একটু সার্বভৌম রাষ্ট্র না যদি সংজ্ঞায়নটি একটু জেনে নিতে চাই, যে কোন এটাই বলছি আপনি। এটাই আমি বলছি আমরা কি মনে করি, আমরা মনে করি যে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পররাষ্ট্রনীতি, নিজের ল্যান্ড, নিজের মাটির নিচে খনিজ সম্পদ থেকে শুরু করে পুরো দেশের ব্যাপারে বাংলাদেশ এককভাবে তার সিদ্ধান্ত নিতে পারে। আমি যদি খুবই তাত্ত্বিকভাবে বলি, হয়তোবা পুরো পৃথিবীরই সব রাষ্ট্রের পক্ষ সম্ভব না, যে কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে সেগুলো হয়তোবা কন্ট্রোল করা টাফ, কারণ এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এত বেশি শক্তিশালী দেশগুলোর প্রভাব, বিশেষ করে মার্কিন প্রভাব, মার্কিনীরা যদি চায় এই মুহূর্তে কে থাকবে সেটা নির্ধারণ করার, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে। কিন্তু আমরা কেন এই জন্য আমি বলছি বাংলাদেশ সার্বভৌম নয়, কিন্তু যারাই তাদের বিরুদ্ধে ফাইট দিতে যাবে, যারা ফাইট দিতে যাবে তাদেরকে অত্যন্ত কষ্টকর ভাবে বিদায় নিতে হবে। আমি আমি একটু দ্বিমত পোষণ করে একটু আপনার সাথে আমি একটু তর্ক করতে চাই। সেটিও হচ্ছে, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্ট, আমি জানি যে সার্বভৌম কিংবা জিও পলিটিক্স গুলো কি কি। আমেরিকার প্রভাব যেহেতু বাংলাদেশের ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে, সে কারণে আকর্ষণ করবে অন্য কোনো দেশের, কিংবা আপনি যদি জাতীয় নিরাপত্তা, এদিক দিয়ে ভূ রাজনৈতিক তত্ত্ব যেভাবে আপনি বিশ্লেষণ করেন কিনা, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ওদিকে চায় না। তো সেই প্রেক্ষাপটে আমি তো সরাসরি বলতে পারি না যে বাংলাদেশের সার্বভৌমত্ব নেই কিংবা বাংলাদেশে সার্বভৌম একটি রাষ্ট্র নয়। আপনি ভূ রাজনৈতিক গুরুত্ব এক জিনিস, আর সার্বভৌমের সংজ্ঞায়ন আরেক জিনিস। তো সেটি কিভাবে আপনি করবেন? আপা, আমি একটা কথা বলি, তর্ক করলে সারা রাত আপনার সাথে আমি তর্ক করতে পারবো, বিতর্ক করলে করতে পারবো, আমরা দুজনেই জানি। হয়তোবা আপনি হয়তোবা, আমি জানি না মানবেন কিনা, কারণ আমি এতদিন লেখালেখি করতাম, টক শো গুলোতে অ্যাটেন্ড করতাম, এখনো তা করি বলি। আমার একটা আলাদা চরিত্র ছিল, যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা, সেটার একটা সামান্য আমি সহযোগিতা করি। আমি 5ই অগস্টের পরে আমি চাই কিংবা না চাই বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনো ভাবে আমি ঢুকেছি, কোনো না কোনো ভাবে সময় আমাকে এখানে টেনে নামিয়েছে, এনেছে। আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি বাস্তবতাটা খুবই এত বেশি কষ্টের যে বইতে যা লেখা আছে বাস্তবতা অমন নয়, বাস্তবতা অনেক কঠিন। আপনি ডিপসি যেটা আছে এটা আপনি রাশিয়াকে দিতে পারবেন না। আপনি মংলা পোর্ট, পায়রা বন্দর, বাংলাদেশে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, এটাও আমি জানি না আপনি জানেন কিনা, এটাও ভবিষ্যতে কার পেটে যাবে, কারা এটা দখল নেবে, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের মাটি কিভাবে ব্যবহার করবে, স্ট্র্যাটেজি, পশ্চিমাদের সিকিউরিটির জন্য বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হবে, এগুলো আপনাকে যখনই প্রেসার দেওয়া হবে, আপনি যদি এগুলো না শোনেন তাহলে আপনার কপালে নেমে আসবে অনেক দুর্যোগ। আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের, আমার একটা সমর্থন আছে, একটা দলকে আমি সমর্থন করি, ভালোবাসি, অনুরাগ আছে। আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন, কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে। তারা জানবে তাদের এই ভূখণ্ডে, তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন, যিনি, যার সাহস ছিল আকাশ ছোঁয়া। বঙ্গবন্ধুর পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল। সেই মানুষটি দীর্ঘ 15 বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন, যে একবার এখানে একবার সেখানে। অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন, শুধু শুধু এই দেশটার জন্য। তিনি আর কেউ নন, তিনি শেখ হাসিনা। আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন, আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর, ও তো বলবেই। কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি। আমি যে তথ্য জানি, বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি, লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো। আমি যে তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি, যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে, এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি এটাও জেনে রাখেন,
আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা, কঙ্গোর। আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা, সালভাদর আয়েন্দে। আমরা আলেন্দে বলি, বাট সালভাদর আয়েন্দে, তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা। তাকে পিনোশে 2 বছরের মাথাতে তাকে দখল, তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন, যদিও এটাকে আমি খুনি বলবো। এভাবে অসংখ্য নজির রয়েছে। আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় 11 সেপ্টেম্বর 1973, তখন বঙ্গবন্ধু এম আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফার চৌধুরী ওই গণভবনে ছিলেন, তিনি বসা। একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন, একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে। আমি কোট আনকোট রেফার করছি, মুজিবের রক্তলাল এম আর আক্তার মুকুল এবং 15ই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফার চৌধুরীর দুটো গ্রন্থ। যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আজকে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন, প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাস যা বলে ওইটা শুনতেন, এখনো তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো আছেন, কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন। আমি আপনাকে এটা আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন, আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য। নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার, আমার দল, কিন্তু কোন দল অপারেট করতে পারবে না। এই যে আপনার ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, বিএনপিকেও সমঝোতা করেই আসতে হবে। দেখুন, আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না। তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না, আমরা যা চাই তুমি এটা পারবে না। বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে, আমেরিকা এটাকে খুব ভয় পায়। আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না, এই কনফ্রন্টেশনে যাবে না। তারা তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে। এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে। আমি আপনাকে এটা বলে রাখলাম, এটা আমার কথা নয়। মাইক বেঞ্জ কদিন আগে কি বলেছে আপনার, এটা কার সাথে যেন টাকারসনের শোতে বলেছে, মাইক বেঞ্জ বলেছে, একজন কর্মকর্তা হোয়াইট হাউসের। সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে। একটা কথা মাথায় রাখবেন যে আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন, আমি তো পুরোটা বলতে পারি না। আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডরের কথা বলি, দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছে। এই যে গোয়েন লুইস, যেই ভদ্রমহিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে। কলকাতাতে আমেরিকান হাই কমিশনের যে লোকগুলো আছে, তারা হাই কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা। আমাদের কাছে প্রমাণ আছে। আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআইএর কাভার হিসেবে কাজ করেছে। ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে, বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে, কিন্তু করেছে। সো আলটিমেটলি যেটা হয়েছে, তার মানে আপনি যদি আপনার কথার যদি আমি সারাংশ উপসংহার ধরি, এটি পুরোপুরি আমেরিকার একটি, আমি বলবো আমেরিকা ইউনাইটেড নেশনস, এখানে ইউনাইটেড নেশনস এ খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে ভলকার টুর্ক। তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন, এরপরে সারাকু, তারপরে এখানে টার্কি এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। চায়না দূরে দূরে থেকেছে, বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না। চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং, সেটাতে আমি পরে হয়তো আসবো। কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল, কাতারের এখানে সহযোগিতা ছিল। এরা সবাই একজোট হয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, তার পোর্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মায়ানমারের যেই আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে, প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে। আরো অনেক ঘটনা, বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, আপনারা হয়তোবা সেটা জানবেন। এটার দিকেও নজর আছে। রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি। এই ছাড়াও
আমাদের যেই এয়ারবাস যেটা আছে, অর্থাৎ বোয়িং বোয়িং নেত্রী কেনেন নাই, বোয়িং কিনবেন না তিনি, তিনি এয়ারবাস কিনবেন। এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল। তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন, যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল, সেখানে বাংলাদেশ যে 15 আউটলুক দিয়েছে, এটা মার্কিনীরা খুবই বাজেভাবে নিয়েছে। ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে, এটার প্রতিশোধ তারা নেবে এবং তারা সেটা নেবে। এই প্রেক্ষাপটে আমি আরেকটি প্রশ্ন করব, তবে দর্শকরা অনেকে অনেক প্রশ্ন করছেন। তবে দর্শক, আপনাদের কাছে আমি বলে রাখতে চাই, আপনাদের যদি কোনো সুস্পষ্ট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই আমি শুধু নিব, অন্য কোনো প্রশ্ন নিব না। SMK আহসান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো সৎ লোক আর কে দেখতে পাবো কিনা, কি বলবেন আপনি? কার মতো সৎ লোক? বিচারপতি, সাবেক বিচারপতি শাহাবুদ্দিন। সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কি হয়েছে? তার মতো সৎ মানুষ আর দেখতে পাবেন কিনা বাংলাদেশে? মানে প্রশ্নটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে যে একজন মানুষ আসলে আরেকজন মানুষের কাছে ঠিক কোন কোন স্কেলে সৎ, এবং সেই স্কেলটা বিবেচনা করে ওরকম আরেকজন মানুষকে দেখার যে সম্ভাবনা, সেটা তো খুবই একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আসলে বাংলাদেশে আমি যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে আমি কখনো তাকে অ্যাবসলিউট সৎ বলি না, আবার অ্যাবসলিউট অসৎ বলি না। আমার তার নানান ধরনের স্টেপে ভিন্ন মত রয়েছে। তবে তিনি নিশ্চয়ই একজন ভালো বিচারপতি ছিলেন। তার মতো ভালো বিচারপতি লেখেন, রায় দেন, এই ধরনের পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে তার যে সততার প্রশ্ন আসছে, সেটাকে আমি ভাউচ করি না। আমি মনে করি যে ওটাকে আমি একটা স্ট্যান্ডার্ড পয়েন্টে নিতে পারি না। ফলে ওরকম কেউ আসুক, সেটা আমার জন্য আশঙ্কার। এবং আরেকটি বিষয় আপনার কথা প্রসঙ্গের জের ধরে আমি এটা করতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষের যেটি বলে, কারণ আপনার অন্যের মতামত শোনার ধৈর্য কিংবা আমরা বলি সৌজন্য বোধ, সেটিও থাকতে হবে। তো সেই প্রেক্ষাপটে আপনি বলছিলেন, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী অনেকেরকে সন্তুষ্ট করতে পারেনি, আমেরিকা, কাতার, অনেকেরই ক্ষমতায় থাকতে পারেনি, কিন্তু তার বিপরীতে যারা সমালোচক কিংবা অন্য মতাদর্শের মানুষ, অন্য দলের মানুষ, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তারা বলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী সবকিছুই দিয়ে দিয়েছেন ভারতকে। আপনি কি বলবেন? দেখুন, এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে। আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত, সেটা হচ্ছে যে প্রথমত ভারতের 26 লক্ষ লোক এখানে চাকুরি করে। আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা, তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি, নাম্বার 1। তার মানে এটা মিথ্যা প্রচারণা ছিল। বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অবৈধ চুক্তি করেছে, সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো চুক্তি বাতিল হয়েছে বলে আপনি নিশ্চয়ই শোনেননি। আপনি আরো এগুলো ভালো জানবেন, কারণ এক্স্যাক্টলি আপনি এই এরিয়ারই ছাত্রী আসলে। ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি। এমনকি আদানি নিয়ে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে, সরকারকে কিভাবে সেই সময় আপনার নানান রকমের অভিধায় অভিযুক্ত করা হয়েছে, এখন হাইকোর্টই রায় দিয়ে দিয়েছে বা অপিনিয়ন দিয়েছে যে আদানির সাথে চুক্তি ভ্যালিড ছিল, কোনো সমস্যা নেই। তারপরে অনেক অবৈধ চুক্তির কথা বলা হয়েছে, সেগুলোকে বাতিল করা হবে, কোনো চুক্তি বাতিল হয়নি। ফলে যেই কথাগুলো যে ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষী ব্লককে খুশি করবার জন্য যে চটকদার কথা বলা হয়েছিল, সেগুলোর একটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না। কার্যত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আপনার প্রায় মাসেই সম্ভবত ডেলিভারি কস্ট হিসেবে প্রায় 4,000 কোটি টাকা বাঁচাতে পারতো, প্রায় হাফ বিলিয়ন ডলার। সো এইটা কিন্তু আমরা কেউ জানতাম না। সবারই ধারণা ছিল যে ভারত মনে হয় বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু আমরা পরে জানতে পারলাম যে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত। আমরা এটাও জানতে পারতাম যে বাংলাদেশ এক ধরনের ব্যবসায়িক সুবিধা পেত। এত কিছু যে পেত বাংলাদেশ, এবং বাংলাদেশ সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে ভারত বাংলাদেশকে নানান ধরনের বিজনেসের ক্ষেত্রে থার্ড পার্টিকে ভারত কিভাবে আপনার হেল্প করতো, বাংলাদেশের পক্ষে ওকালতি করতো যে বাংলাদেশ যাতে ওই শিপমেন্টটা পায়, বাংলাদেশ যাতে এটা করতে পারে, সেই ব্যাপারে ভারত কিভাবে সাহায্য করতো, আমরা সেগুলো দেখতে পেয়েছি। আপনি এখনো পর্যন্ত কি দেখতে পেয়েছেন যে এমন একটি চুক্তি বা এমন একটি MOU
যেটাকে বাতিল করতে পেরেছে এই অবৈধ টোকাই জঙ্গিরা? করতে পারেনি। এবং আপনি ভিন্ন মতের কথা বলছেন। সকালবেলাতে আমি সন্ধ্যাবেলা থেকেই টকশো শুরু হতো বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগকে নিয়ে কি বলা হতো ইউ নো ইট ভেরি ওয়েল। আসিফ নজরুলের মতো লোক, গোলাম মাওলা রনি, তারা টিকে ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কখনো? তারপর যারা যারা সরকারের সমালোচনা করতো, আপনার নুরুল হক নুরু কি বলতো সরকারকে নিয়ে, তারপর অনেক অনেক মানুষ বলতেন। তো আজকে তারা যা করেছে, জয় বাংলা শব্দটা বলা যায় না, আওয়ামী লীগের পক্ষে বলা যায় না। আপনাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের প্রায় 400-500 লোকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যে বিভিন্ন, আমি একজন জেনারেলের সাথে এবার, একজন মেজর জেনারেলের সাথে আমি এবার কলকাতাতে মিট করেছি। আমি তার নাম বলবো না, তিনি কোথায় ছিলেন তাও বলবো না। তিনি আজকে থেকে 2-3 বছর আগে রিটায়ার করেছেন। তার নামে মামলা হয়েছে, গুমের মামলা হয়েছে। তিনি আপনার একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কোনো দলও করেন না, কিছুই করেন না। বেচারার এই অবস্থা, বাচ্চা কাচ্চা ফেলে তিনি একাকী জীবন যাপন করছেন। অনেক অনেক মানুষ আছে। সো এই যে ঘটনাগুলো, যে নজির তৈরি করা হয়েছে, ভবিষ্যতে কি তারা স্ট্যান্ডিংটা রাখবে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সেম জিনিসটা অ্যাপ্লাই করে? যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সেটা করবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নানানভাবে বক্তব্যে বলেছেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপনেও তিনি পরিষ্কার করে বলেছেন যে এই যে গুজব রটানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণহত্যা করবে, প্রতিশোধ নেবে, কিছুই না। বাংলাদেশ আওয়ামী লীগ কার উপরে প্রতিশোধ নেবে? এই ছাত্রছাত্রী যাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে আনা হলো, নেভার। বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করবে, যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ম্যাজিক্যাল আওয়ামী লীগে পরিণত হতে চায়, যেই ম্যাজিক্যাল আওয়ামী লীগ মেহনতি মানুষের কথা বলবে, একজন শ্রমিক এবং কৃষকের দিকে নজর দেবে, একজন কৃষক যাতে সংসদে এসে তার কথা বলতে পারেন সেই ব্যবস্থা করবে, একজন ছাত্রছাত্রী যারা তাদের তাদের ক্ষোভের কথা বলতে পারবে, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন একটি আওয়ামী লীগ হবে যেখানে বুর্জোয়া বা ক্যাপিটালিস্টদের একটা হাব এই বাংলাদেশ আওয়ামী লীগ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ হবে শ্রমিক জনতার আওয়ামী লীগ। যদিও যিনি শ্রমিক তিনি জনতা, জনতার মধ্য থেকে শ্রমিক, সুতরাং সেটা যদি আমি আলাদা না করি তাহলে আমি বলবো মেহনতি মানুষ যারা কায়িক পরিশ্রম করে, যারা উদয় অস্ত পরিশ্রম করেন, এই দেশটা, এই মুঠিবদ্ধ হাত তাদের হবে। I may be sound more communist, but বাংলাদেশ আওয়ামী লীগ ইজ এ সোশ্যালিস্ট পার্টি, ইজ এ কাইন্ড অফ, কারণ আমাদের চারটা কাইন্ড অফ বলেছি যে আমাদের চারটা মূলনীতির মধ্যে একটা তো সোশ্যালিজম, অর্থাৎ কি সবার সমান অধিকার। আমি সোশ্যালিজম বলতে মূলত এটাই বুঝি, সমান অধিকার, মানবিক মর্যাদা, বিচার 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 প্রার্থিতার সমস্ত সুযোগ সুবিধা, অর্থাৎ সম্মান। এই প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগ দিয়েছে। মানুষ আফসোস করছে, এগুলো তো আমরা শিখিয়ে দেইনি। মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম। আপনি দেখেন যে কদিন আগে কি বলেছে, এখন কি বলছে। আপনি আপনি কান পাতুন, আপনি কান পাতলে শুনতে পাবেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ, সাদ্দাম বলেছে, আমি জাস্ট এই লাইনটা বলি, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যিনি সভাপতি তিনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর হয়ে ফিরবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ওই ভ শব্দটা দিয়েই ফিরবে, কিন্তু অনুসার অন্ত্যেষ্টিয়কার এই ভয়ঙ্কর থাকবে না, ভ থাকবে, সাথে থাকবে র আর দন্তাস্ব আকার, অর্থাৎ ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ। কতদিন লাগতে পারে? কারণ আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি দেখছি, আপনি যে কথাটি বলেছেন সেটির সত্যতা নিশ্চিত করেই বলছি, কারণ আমরা গণমাধ্যম কর্মী, আমরা জানি আওয়ামী লীগ কখনোই কোনো কমিটিতে নাই। শুধু আওয়ামী লীগ কিংবা মুক্তিযোদ্ধার সন্তান এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে, যেহেতু তার বাবা ফ্রিডম ফাইটার ধরেই নেওয়া হয়, তারা আওয়ামী লীগ পরিবারে, এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে। এবং গণমাধ্যমের অনেক আমার সহকর্মী বলেন যে, কারণ আমার চোখের সামনে আমি টেলিভিশন বন্ধ হতে দেখেছি, সিএসবি, চ্যানেল 1, আমার আমার চ্যানেল ছিল, সেগুলো বন্ধ হতে দেখেছি। সেই প্রেক্ষাপটে তারা বলেন যে নূপুর, এখন তো তুই আগে ভয় পেতে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার, এখন তো জ্বালাও পোড়াও কিংবা মৃত্যুর যে আশঙ্কা সেটি করা হয়। তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে এত সহজে ফিরবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ গত ৭৬ বছরে, আপনি, আমি জানি না আপনি কোন পাসপোর্ট ক্যারি করেন, আমার আমার একটা সবুজ পাসপোর্ট রয়েছে। আমি নিশ্চিত যে আপনারও একটি সবুজ পাসপোর্ট রয়েছে, যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থেকেও থাকে একটি সবুজ পাসপোর্ট আপনার রয়েছে। যে বাংলা ভাষায় কথা বলছেন বা আমরা যেটা, সেটা কে দিয়েছে?
কার নেতৃত্বে? আমি বলবো না এটা আওয়ামী লীগ দিয়েছে, আমি বলবো আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণকে সাথে নিয়ে এটা অর্জিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে, পুরো দেশ, তার ভাষা, মানুষ, নারী নেতৃত্বের কথা ধরেন, গত 15 বছরে নারীর ক্ষমতায়ন কি পর্যায়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন সেটি। সো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে না করেছে এই রাষ্ট্রে, এগুলো সবই দৃশ্যমান। উন্নয়নের কথা আমি এগুলো বলবোই না, মানুষই বলুক। কিন্তু আওয়ামী লীগের এই পুরো পথটা সেই 76 বছর, তো 1948 এত ছাত্রলীগের অবশ্য, মানে গত 76 বছর যদি আপনি ধরেন, সে পুরো 76 বছর আওয়ামী লীগের এই পথটা কিন্তু ছিল বেশ চড়াই উতরাই। আমরা স্ট্রাগল কবে করিনি আপনি আমাকে বলুন? আমাদেরকে ব্যান করা হয়েছে, 21 বছর আমরা রাজনীতি করতে পারিনি 75-এর পর, বা আমাদেরকে নানানভাবে দমিত করা হয়েছে, আমরা কথা বলতে পারিনি, জয় বাংলা শব্দ উচ্চারণ করতে পারিনি। ফিনিক্স পাখি চেনেন? ফিনিক্স পাখি যিনি ছাই থেকে যিনি উঠে দাঁড়ান, এবং যে দলটি বারবার ছাই থেকে উঠে দাঁড়ান, তার নেত্রী হচ্ছে একজন নীলকণ্ঠী পাখি, যিনি লিটমাস পেপারের পরে, লিটমাস পেপারের মতো সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট এগুলো তিনি চুষে নেন। তার শরীরে যেই বেদনার দাগ, তার শরীরে যে অ্যাগনি, যে পেইন, আপনি চিন্তা করুন তো, যার ফ্যামিলিকে মেরে ফেলেছে এক রাতে, এক ভোরে, তিনি 1981 থেকে এই দেশকে সার্ভ করছেন নানানভাবে। এই মানুষটি আমাদের চোখের সামনে একটা লিভিং লেজেন্ড। এই মানুষটি জানেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের খোঁজ নেন, আমি কাশ দিচ্ছি কেন, কাশি হচ্ছে কেন, আমার শরীর ভালো কিনা, ঠিক একই মাদারলি উইমেন। যে মানুষটা ঠিক একইভাবে তার নেতা কর্মী থেকে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখেন, সেই দলটা হোঁচট খাবে, কারণ এই দলটা মানুষের কথা বলে, আর মানুষের কথা যারা বলে মার্কিন ইঙ্গ সাম্রাজ্যবাদীদের চক্ষুশুল তারাই হয়। আমি এই ক্ষেত্রে এই যে সহজের কথা বলছেন, সহজ বলতে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে, এবং এই ফেরাটা, এই সংগ্রামের মধ্যে দিয়ে ফেরাটা, ব্যাপারটা কি জানেন? ওই মাকসুদ ভাইয়ের একটা গান আছে, ফিডব্যাকে গিয়েছি, আগুনে পুড়েছি দুযুগ ধরে, এদেশ আমার দেশ, এদেশ আমার বাংলাদেশ। আমাদেরকে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি আমাদের আছে, কাজ হচ্ছে, আমরা আগুনে দগ্ধ হচ্ছি, এই বিট্রেয়াল, এই পুরো ঘটনাতে আমরা আগুনে পুড়ে পুড়ে হাঁটি হচ্ছি, এবং আমরা খুব শক্তিশালী এবং ভরসার জায়গা হয়ে ফিরবো, এবং খুব দ্রুত ফিরবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বলছি আপনাকে। এক্ষেত্রে আমি একটা সম্পূরক প্রশ্ন করে ফেলতে চাই, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় যিনি ছিলেন শেখ হাসিনা, তাকে যেমন অনেকেই না 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 না, ভুল কথা, সাবেক প্রধানমন্ত্রী তো না। সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন? আপনি বর্তমান প্রধানমন্ত্রী বলতে চান? না, আপনি কি বলতে চান? আমি সাবেক প্রধানমন্ত্রী বলতে চাই। কেন? আপনার যেই আমি আপনাকে যদি বলি বিশ্লেষণ, সাধারণ মানুষের যে বিশ্লেষণ, যিনি, না আমি তো এটা তো একটা, না না না, সাধারণ মানুষ যদি আজকে সূর্য দেখে বলে চাঁদ উঠেছে, সাধারণ মানুষ সূর্য দেখে চাঁদ বলতে পারে, আপনি চাঁদ বলবেন? আপনাকে সেটি মেনে নিতেই হবে। নিজের মজুমদার, কোনটা মেনে নিব? যে সাধারণ মানুষ সূর্যকে চাঁদ বললে? তাহলে তো গড মাস্ট বি ক্রেজি একটা মুভি আছে, আপনার হেলিকপ্টার থেকে, আমি বলি আপনাকে, আমি আপনাকে বলি, হেলিকপ্টার থেকে কোকের বোতল পড়লে ওইটাকে যদি ওই গড মাস্ট বি ক্রেজির মুভির মতো কেউ গড মনে করে, তাহলে তো সেটা গড হয়ে গেল না। সাধারণ মানুষ কেন, পৃথিবীর কোটি 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 মানুষ যদি আমাকে যুক্তি দিয়ে বোঝায়, আইন তো তাতে চেঞ্জ হয়ে যায় না। ফলে আমাকে আইনি পদ্ধতিতে কথা বলতে হবে। আইনের ভাষায় আপনার কাছে আমি বিতর্ক করতে যাব না, কারণ আপনি হচ্ছেন ব্যারিস্টার মানুষ, আমি আইনের ভাষায় না, এটাই তো স্বাভাবিক। প্রধানমন্ত্রী তো কোনো পদত্যাগ দেননি, পদত্যাগ পত্র দেননি, সেই নাটকের হিসেব নিকেশ আমরা গণমাধ্যমের, না এটাকে নাটকই বা বলছেন কেন? আমি সেটাই বলছি যে না, একটা জঙ্গি হামলার কথা বলতে পারেন, একটা জঙ্গি হামলা হয়েছে, কারণ হচ্ছে বর্তমান যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের না তো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কিছু নাই। নিজুম মজুমদার, আমি এই বিষয়টি নিয়ে তর্ক আরেকদিন করব। আমার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, আওয়ামী লীগের এই যে হাল ধরে রাখা, আপনি মাননীয় শেখ হাসিনার কথা বলছিলেন, তারপর কে হাল ধরবে? কারণ তারপর তো আমরা ওরকম নেত্রী কিংবা ওরকম নেতা, যে কারণে অনেকেই সন্দিহান। এই প্রশ্নটির উত্তর দেন, আমরা আরেকদিন বসবো, কারণ আজকে যেহেতু আমার আরেকজন নেই, অন্য দলের মুখপাত্র, সে কারণে আমি আপনার সাথে বিতর্ক করতে চাই না, আমি সঞ্চালক হিসেবে আমি শুধু প্রশ্নই করতে চাই আপনার কাছ থেকে। তো বাংলাদেশ আওয়ামী লীগে আমি আপনার নাম বললে আমি অনেক নাম বলতে পারি আপনাকে,
সম্ভাব্য ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগকে হাল ধরার জন্য লিডার, এমন অনেক মানুষের নাম আমি একের পর এক আপনাকে বলে দিতে পারবো। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন আমরা যাকে ঘিরে আবর্তিত হই, মোহাবিষ্ট হয়ে থাকি, যার অনুরাগী, আমাদের দলে আমি যেমন সমর্থক, আমাদের সমর্থকে নানান ধরনের মতদ্বৈততা থাকে, নেতাদের মধ্যে মতদ্বৈত থাকে, কর্মীদের মধ্যে মতদ্বৈততা থাকে, কিন্তু যেই বিষয়ে সামান্যতম কোনো মতদ্বৈততা নাই, সামান্য, বিলিভ মি, কেউ উনাকে কোনো ধরনের ব্লেমও করেন না, বলেনও না, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমরা ইন শেখ হাসিনা উই ট্রাস্ট, ইন শেখ হাসিনা উই বিলিভ। এইটা আমাদের কাছে একটা 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 পীঠ স্থান। হ্যাঁ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি নির্ধারণ করবেন তার পরবর্তী নেতৃত্বে কে আসবে, সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আছে, বাংলাদেশ আওয়ামী লীগে প্রবীণ নেতৃত্ব আছে, অভিজ্ঞ নেতারা আছেন, নেত্রীরা আছেন। বাংলাদেশ আওয়ামী লীগে আছে একটা স্ট্রং তৃণমূল, যারা প্রাণ ভোমরা এই দলটির। এই যে আমি আজকে প্রোগ্রাম করছি, এই তৃণমূল রাত জেগে প্রোগ্রাম দেখছে। আপনি আপনি কমেন্ট দেখুন, তারা রাত জেগে জেগে প্রোগ্রাম দেখছে দলটার জন্য। 9 মাসে, গত 10 মাসে ঘর থেকে একটা লাইট জ্বালায়নি, মোমবাতি জ্বালিয়ে ঘরে আছে এমন নেতা কর্মীরা আছে, মৃত্যুর আগ মুহূর্তে বলে গেছে জয় বাংলা। মৃত্যুর আগ মুহূর্তে পেটাচ্ছে, মারছে, জবাই করছে, বলে জয় বাংলা। এই দলকে আপনি নির্মূল করবেন কিভাবে? আপনাকে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে বাতিস্তা, তার অত্যাচারে ফিদেল কাস্ট্রো, তারা গেরিলা ওয়ারফেয়ার করছে, এক সময় তারা ফিদেল কাস্ট্রোকে চেনে না আসলে চেহারাতে। ফিদেল কাস্ট্রো একদিন ধরা পড়লেন বাতিস্তার সৈনিকদের কাছে। কিউবার যুদ্ধের কথা বলছি, কিউবার গেরিলা কথা বলছি। তো ফিদেল কাস্ট্রো, যাকে তারা এত বছর ধরে খুঁজছে, তাকেই পেয়ে গেল পাকিস্তান লোকেরা। তাকে কিন্তু তারা বুঝতে পারেনি তারা ফিদেলকে ধরেছে, কারণ ফিদেলের চেহারা কেউ জানে না। তো যেই ভদ্রলোক, যে সিকিউরিটি অফিসার, যিনি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ফিদেল সহ তার সহযোগীদেরকে গুলি করে মারবে, তখন সেই সিকিউরিটি অফিসার হঠাৎ করে বললো যে, থাক, মেরো না, একে বন্দি করে রাখো। সৈনিকরা বলল যে, স্যার, এই ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা বদমাইশের দল বল, ওরা ভেবেছে ফিদেল ক্যাস্ট্রো সহযোগী, এদেরকে মারবেন না, এদেরকে ছেড়ে দেবেন এইভাবে। তখন তিনি বলেছেন, সে সিকিউরিটি অফিসার, যে বিশ্বাসকে হত্যা করা যায় না, এই 3 জনকে মারবে, লাভ কি? বিশ্বাস, আদর্শ তো শেষ হবে না। পরবর্তী সময় তিনি, ফিদেল যখন রাষ্ট্র জয় করে ফিরেছেন বিপ্লবের পর, তখন তাকেই প্রধান সিকিউরিটি অফিসার বানিয়েছিলেন সে ভদ্রলোককে খুঁজে, সেটা আরেক কাহিনী। আমি যে কথাটা বলতে চাই, যে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আমার আমার বাবা আওয়ামী লীগ করেছে, আমার দাদা আওয়ামী লীগ করেছে, আমি আওয়ামী লীগ করেছি, আমি আর অন্য কিছু শুনতে চাই না। আমার জীবনের চ্যাপ্টার একটাই, আমার সংসার নেই, আমার কিচ্ছুর দিকে আমার মনোযোগ নেই, আমার ওকালতি থেকে শুরু করে আমি সমস্ত কিছু থেকে, মানে সমস্ত কিছু, আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই লক্ষ্য, যে এই অবৈধ ইউনুসকে উৎখাত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে দেশে ফেরত আনা। এটা বোধ করি সমস্ত নেতা কর্মীর। আমি আমার জীবন উৎসর্গ করেছি এই দলটির জন্য, করবো, আমৃত্যু করে যাবো, দ্যাটস ইট। আমার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, কিছু চাওয়া পাওয়া নেই, এরকম অসংখ্য কর্মী, তাই সেই দলটি ফিরবে না, সেটি স্বীকার করতেই হবে। আওয়ামী লীগের আদর্শ কিংবা আওয়ামী লীগ একদিনের গজিয়ে ওঠা কোনো দল নয়। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জন্মের আগে থেকে বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সমস্ত কিছু আওয়ামী লীগের ইতিহাস, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে একটি দুটি প্রশ্ন নেই, সেটি হচ্ছে পীরজাদা মেহেদী হাসান প্রশ্ন করেছেন, কি ভুলের কারণে এভাবে আওয়ামী লীগের সবাইকে পালিয়ে যেতে বাধ্য হলো? প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের এই পালিয়ে শব্দটা আমি আসলে আই ক্যানট, ভুল আছে, ভুল নিয়ে আমি আলাপ করব অবশ্যই, কিন্তু পালিয়ে গেছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে একটি স্থান থেকে আরেকটি স্থানে রাখা হয়েছে, এটি হচ্ছে অবস্থান। তিনি পালিয়ে যাননি। তাকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তাকে জাতীয় রাষ্ট্র পতাকাবাহী বিমানে করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা বর্তমানে প্রধান রয়েছেন তাদের নেতৃত্বেই তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তিনি বাংলাদেশে থাকতে চেয়েছেন। তিনি ওই মোমেন্ট যদি আপনি শুনতে চান, আমার যে রেফারেন্স গুলোতে আমি নাম হয়তো বলতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তিনি টুঙ্গিপাড়াতে যেতে চান, তিনি বাংলাদেশে যেতে চান, তিনি বাংলাদেশের কোথাও যাবেন না। তাকে ছোট আপা আপনার
নানানভাবে রিকোয়েস্ট করেছেন। আমাদের সজীব ওয়াজেদ জয় তিনি রিকোয়েস্ট করেছেন, এবং এক পর্যায়ে প্রশাসনের লোকেরা তার হাতে পায়ে ধরেছেন যে স্যার প্লিজ আপনার নিরাপত্তা খুবই বাজে অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে, আমরা আপনাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নিতে চাই। এরপরে তিনি একটি নিরাপদ স্থানে তাকে সরানো হয়েছে। তো পালানো যেটাকে আমরা বলি বা পালানো যে ব্যাপারগুলো সেইটা আসলে যায় না, কিন্তু আমাদের ভুল আছে, ভুল হয়েছে। যেমন আমরা এই পুরো যে জঙ্গি হামলার এই সময়কালটাতে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে যদি থাকতে পারতো, এবং সেটা লক্ষ লক্ষ কর্মীরা থাকলে আজকে এটা হতো না। ছাত্ররা ছাত্ররা ছাত্রদের ছাত্রদের এই যে পুরো দাবি এবং এই আদালতের এই ব্যাপারগুলো, এই ব্যাপারটা আরো মনে হয় নানানভাবে ডিল করা যেতে পারতো বলে আমার কাছে মনে হয়। আমি সেটা পুরোটাতে আমি যেতে চাই না। আমার কাছে মনে হয় এখানে কাদের স্ট্র্যাটেজি, আমি রাজনীতিবিদদের থেকে বাদ দেওয়া, আমার কাছে মনে হয় প্রশাসনিক কোনো জটিলতা ছিল কিনা, আদালতের কোন রকমের ব্যাপার স্যাপার ছিল কিনা, সেগুলো একটু দেখার বিষয় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় ধরনের ভুলের জায়গা। আমি বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগের যেই সংগঠন, তাদেরকে সমাবেশের মাধ্যমে রাষ্ট্রে, আমার কাছে মনে হয় সেই সময়টাতে রাস্তাতে আরো আমরা নামতে পারতাম, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হতে পারতো। আপনি জানেন যে এটি জামাত শিবির, হিজবুত তাহরির, এদের ছেলেমেয়েরা, এদের বাচ্চা কাচ্চারাই নানানভাবে সাধারণ মানুষের মগজ ধুলাই করেছে। এই সাধারণ মানুষ এখন কিন্তু বুঝতে পারছে, ফলে এই ভুলগুলো আমাদের আছে। বিশেষ করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো, আমাদের নেতা কর্মীদেরকে রাস্তায় নামানো, ছাত্রদের সাথে আলোচনার যে স্ট্র্যাটেজি সেটি, এবং এই পুরো বিষয়টা অ্যাড্রেস করবার যে পদ্ধতি, সেইখানে ডিফারেন্ট ওয়েতে ভাবা যেতে পারতো। এই জায়গাগুলোকে আমার ভুল বলে মনে হয়েছে। আর সেক্ষেত্রে আমি যদি আরেকটু যুক্ত করি যে ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হচ্ছে, অনেকেই বলেন আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা কিংবা যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আপনি কি একমত? কাকে দূরে ঠেলে দিয়েছেন? যারা ত্যাগী নেতা, যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাদেরকে অনেকেই দূরে সরে যেতে বাধ্য হয়েছে। আমরা যেটি হাইব্রিড বলি, এরকম আওয়ামী লীগের অনেক লোকজন শেখ হাসিনার কাছে চলে এসেছিলেন। আপনি কি একমত কিনা? আমার কাছে, আমি এই জায়গাটাতে বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে স্মরণে রাখতে হবে একটা ব্যাপার, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী একজন মানুষ এন্ড অফ দ্য ডেতে। ঠিক আছে, এই দলের যদি 42% ভোটও আমি না ধরি, যদি আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী 42% ভোট আছে, সেটাকে না ধরে যদি আমি 30%ও ধরি, সোজা 12% কমিয়ে দিয়েও ধরি, তাহলে মোট ভোটারের একটা বড় অংশ বাংলাদেশ আওয়ামী লীগের। এই দলের ভেতরে নানান ধরনের রাজনীতি আছে, উপজেলা ভিত্তিক রাজনীতি, থানা ভিত্তিক রাজনীতি, গ্রাম ভিত্তিক রাজনীতি, দ্বন্দ্ব আছে, বৈরিতা আছে, এটি সব দলেই বোধ করি আছে। এটা ঠিক, বাংলাদেশে অনেক ত্যাগী নেতা কর্মীরা, অভিমান তাদের রয়েছে, কিন্তু আসলে কি দূরে চলে গেছে? আপনি একটু জিজ্ঞেস করুন তো আজকে, আপনি এই প্রোগ্রামে একটু প্রশ্ন রাখুন, যাদেরকে বলছেন দূরে চলে গেছে বা যারা, তারা সবাই আজকে নেত্রীর ছায়াতলে এসে দাঁড়িয়েছে। আমি অসংখ্য নেতাকর্মীকে চিনি যাদের অভিমান ছিল, হ্যাঁ, অভিমান, দূরে সরে থাকা, তা নয়, দূরে সরিয়ে দেয়া হয়েছে। এই ব্যাপারগুলো আসলে খুবই, আমি মনে করি যে যেহেতু এটি একটি দলের নানান ধরনের সেন্সিটিভ ইস্যু, আমি আসলে এই দুর্যোগপূর্ণ সময় আমি এই ব্লেম গেমগুলো খেলতে চাই না। আমরা আমাদের নিজস্ব ফোরামে এগুলো আলোচনা করি, কিন্তু পাবলিকলি আমি এই ব্যাপারগুলো করতে খুব অস্বস্তি বোধ করি। কারণ দেখেন, আমার একজন তৃণমূলের নেতা বা আমার একজন তৃণমূলের ছেলে বা মেয়ে কর্মী, তারা আমার ভাই বা বোন। আমার ভাই বোনের সাথে আমি ব্যাকডোরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করি, আমি সামনাসামনি আমি এটা নিয়ে আলাপ করি না। এই কারণে করি না, কারণ এতে দলের মধ্যে এগুলো নিয়ে অহেতুক আলোচনা হয়, সেটার প্রয়োজন এই মুহূর্তে নেই। আমি স্ট্র্যাটেজিগত কারণে এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছি। তবে এইটা আপনি জেনে রাখুন যে আমাদের মধ্যে আর কোনো ধরনের দ্বন্দ্ব নেই। যার সাথে যার দ্বন্দ্ব ছিল এগুলো সব মিটে গেছে। এখন সবার লক্ষ্য একটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে সসম্মানে ফিরিয়ে আনা। বাংলাদেশ আওয়ামী লীগ তার মাথা উঁচু করে রাজনীতি করবে, এটাই আমাদের একমাত্র। ফলে যে দ্বন্দ্বের কথা বলছেন, দূরে সরিয়ে দেওয়ার কথা বলছেন, এগুলো যদি হয়েও থাকে, এখন আর নেই। এখন যেহেতু আর নেই, ফলে এই ব্যাপারটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না।
আমি আর একটি দুটি প্রশ্ন নিতে চাই। মোহাম্মদ ইকবাল প্রশ্ন করেছেন, শেখ হাসিনা 6 জুলাই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে অনেক পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, এর দায়ভার আসলে কে নেবে? তখন তো শেখ হাসিনা ছিলেন না। কোনটা দায়ভার? সরি, 6 জুলাই যখন চলে যান শেখ হাসিনা, তারপরেও তো অনেককে হত্যা করা হয়েছে, কারণ যে 5ই অগস্ট। 5ই বিচার অগস্ট করা হয়েছে, বিচার করার যে বিষয়টি চলে আসছে, তো উনি বলছেন 36 জুলাই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে, মানে 5ই আগস্টের পরে তারপর যে হত্যা যেগুলো হয়েছে, পুলিশ হত্যা, মানুষ হত্যা, তার দায়ভার কে নেবে? শুধু 5ই অগস্টের পর থেকে কেন, এই শুরু থেকেই যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দায়ভার ইউনূস, গং, জামাত শিবির, হিজবুত তাহরীর এদেরকে নিতে হবে। ওরা প্রকাশ্যে স্বীকার করেছে যে আমরা যদি এরকম আগুন না লাগাতাম, আমরা যদি মেট্রো রেল ধ্বংস না করতাম, আমরা যদি পুলিশে না মারতাম, তাহলে কি আমরা বিপ্লব করতে পারতাম? তারপরে আপনার এনায়েতপুরে, সিরাজগঞ্জের এনায়েতপুরে যে এই 13 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, সেখানকার মানুষ এসে পরিষ্কার ভাবে বলছে যে আমি হত্যা করেছি, ওই যিনি করছেন তিনি। তারপরে সজল মিয়া নামে এক লোক বলছে আমিই সেই লোক যে বিটিভি ভবনে আগুন লাগিয়েছি। তারপর আমতারেক নামে একটা ছেলে আছে, সে আমতারেক বলছে একটা লাঠি হাতে নিয়ে যে বিটিভি ভবনে কিভাবে আগুন লাগিয়েছি সেটা সে ভিভিড বর্ণনা দিচ্ছে। তো অপরাধীরা প্রকাশ্যে স্বীকার করছে তারা খুন করেছে, আগুন লাগিয়েছে, হত্যা, লুটপাট, ধর্ষণ এগুলোর সাথে জড়িত ছিল। তো পারপিট্রেটররা যখন এটা স্বীকার করছে, সেখানে তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে? উল্টা বিচার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কথিত ট্রাইবাল বানিয়েছে রাজাকার তাজুল ইসলামকে দিয়ে প্রতিশোধ, এবং তারা প্রকাশ্যে সেই বিচারের সময় বলছে এইটা শুধু প্রতিশোধের বিচারই না, এটা ন্যায় বিচারও বটে, অর্থাৎ প্রতিশোধের বিচার করছে। সুতরাং এখন প্রকাশ্যে যদি আমি ঘোষণা দেই যে আমি খুন করেছি, এরপরে যদি আপনি বিচার আরেকজনের করেন, ব্যাপারটা যেরকম হাস্যকর হয়ে যাবে, এখন ওই ব্যাপারটা এরকম হাস্যকর, তাই না? আমাদের তো সবগুলো হত্যাকাণ্ডের দায়ী ইউনূসকে নিতে হবে, ইউনূসের এই পুরো দলবলকে নিতে হবে, এবং যারা যারা জড়িত ছিল এই সমন্বয়ক নামের যারা আছে তাদেরকে নিতে হবে। হাসান বলেছেন দলের পুনর্গঠনে আওয়ামী লীগকে আবার 15 বছর ক্ষমতার বাইরে থাকা উচিত বলে মনে করেন কিনা? আমি এটার ব্যাপারে কোনো মন্তব্য করবো না, এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আছেন, তিনি এই দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি এ ব্যাপারে আমার কাজ একটাই, এই দলের কর্মী আমি, আমাকে নেত্রী যা নির্দেশ দিবেন, আমাকে নেত্রী যা বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, যা দিয়েছেন, আমি সেগুলো মাথা নিচু করে পালন করতে থাকি। এটাই আমার কাজ, আমার আনুগত্য ওই পার্টিকুলার দলের প্রতি। আমি দলের এইসব নিয়ে প্রকাশ্যে আলাপ করতে চাই না। না, আজকেও আমাদের অনুষ্ঠানের যে ডিজাইনটি ছিল, এটি মূলত ছিল বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন। যেহেতু আরেকজন আসেননি, সে কারণে পুরোপুরি বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অবস্থান, ভবিষ্যতে আওয়ামী লীগের কি হবে, সেদিকেই মূলত থিমটি একটু ডাইভার্ট করা হয়েছে নিজু মজুমদার। কারণ হচ্ছে আরেকজন ছাড়া তো আমি বিএনপির প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে পারি না। আর আপনি তো আমাকে তখন আমার সাথে তর্ক বিতর্ক করতে চাইবেন, যেটি আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাকে প্রশ্ন করতে, আপনার কাছ থেকে উত্তরগুলো। না, মানে তর্ক বিতর্ক ঠিক না, ধরেন কিছু পার্টিকুলার ওয়ার্ডিং গুলো আমার জন্য, আমরা গণমাধ্যম, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা সাধারণ মানুষের কাতার থেকে ওইভাবে ভাবছেন, আমি সেটা বুঝতে পারি, কিন্তু তারপরেও একজন আইনজীবী হিসেবে এগুলো কারেক্ট করে দেওয়ার দায়িত্ব আমার, আমি মনে করি। আপনি একজন, কারণ বাংলাদেশের যারা, বাংলাদেশ কেন, সাংবাদিকরা হচ্ছে, আমি বলি যে সাংবাদিকরা হচ্ছে দেশকে সঠিক রাস্তাতে রাখার জন্য একটা বড় বড় মাধ্যম। ফলে আপনাদের উপরে দেশের আশা আকাঙ্ক্ষার, আপনারা সংবাদগুলো তুলে ধরেন, বিশ্লেষণ করেন, আপনারা না থাকলে আমরা অনেক কিছু জানতেও পারবো না। ফলে আমি অত্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছি বটে, আপনাকে কোনো কিছু ধরিয়ে দেওয়া বা শেখানো এটা আমার ঔদ্ধত্যের মধ্যেই পড়ে, না, তারপরেও আপনার সাথে আমি শেয়ার করেছি আমার ভাবনাটা। সেই ভাবনাটির আলোকে আমি প্রশ্নটি করতে চাই, আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, সেহেতু আপনার কাছে আমি নিতে চাই। ধরেন আপনার ভাষা মতে আমি যে ভুলটি করেছি, আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছি, আপনি কেন বর্তমান প্রধানমন্ত্রী বলবেন? আমরা এটির অনেক ভাষা পেয়েছি, কিন্তু আপনার ভাষাটি, আপনার যুক্তিটি আমি একটু দর্শকদের জানাতে চাই। আচ্ছা, এটা তো সিম্পল, এটা আমাদের সংবিধানে লেখা আছে তিনি কেন প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে যে তিনি কোনো পদত্যাগ করেননি। আপনি জানেন যে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি, পদত্যাগপত্র দেওয়া, মানে পদত্যাগপত্র দেওয়াই হয়নি, পাওয়া যাবে কিভাবে? ফলে আমাদের সংবিধানে রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকেন, ইলেকশনের সময় তিনি প্রধানমন্ত্রী থাকবেন পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত বা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত। আবার তিনি যদি নতুন করে প্রধানমন্ত্রী হন, তিনিই থেকে যাবেন, তিনি না থাকলে নতুন যিনি হবেন তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিবেন, এবং ইলেকশন হওয়ার আগ পর্যন্ত, ইলেকশনের সময় তিনি থাকবেন, ক্ষমতা আরেকজনের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তো এখন পর্যন্ত কোন ইলেকশন কি হয়েছে? এখনো পর্যন্ত কি তার পদত্যাগ পত্র আপনি পেয়েছেন? যদি পদত্যাগ পত্র দিয়েও থাকতো,
ধরা যাক তিনি দিয়েছেন পদত্যাগপত্র, তারপরেও আমাদের 57 বি ধারা অনুযায়ী পদত্যাগপত্র দেওয়ার পরেও পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। ফলে আইন অনুযায়ী প্রধানমন্ত্রী, এবং যেটা সংবিধানে বিধৃত রয়েছে, যে আমি নতুন করে বানাইনি আসলে। সো যারা পাঠকরা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা আমাদের সংবিধানটা খুলে সেটা 57 ক খ গ এটা দেখে নিতে পারেন, 1 2 3 আর কি। আমরা আরেকটি প্রশ্ন নেই। মোহাম্মদ ইকবাল আরেকটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কেন তারা সব হত্যা বন্ধ করতে পারে নাই। ইভেন তারা এটাও বলেছে 9 মাসে অনেক হত্যা করা হয়েছে, এবং এটি বোঝা যায় 9 মাসে যা হয়েছে সেটি কি সেনাবাহিনীর হাত ধরেও হয়েছে কিনা। তিনি আসলে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে বিষয়টি আরেকটু জানতে চান। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমার প্রতি একটা ইনস্ট্রাকশন আছে খুবই সাবধানে কথা বলার জন্য, ফলে আমি সেনাবাহিনীর ব্যাপারে অনেক কিছুই আসলে আমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি বলতে হয়। তবে ব্যক্তি নিঝুম মজুমদার হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক অনুরাগী হিসেবে নয়, ব্যক্তি নিঝুম মজুমদার হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু মানুষের দায়িত্ব দেখি। পুরো সেনাবাহিনীকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না। কিছু মানুষের দায় রয়েছে, কিছু মানুষের সিরিয়াসলি তাদের বিট্রিয়াল নিয়ে প্রশ্ন করা যেতে পারে। কিছু মানুষের আমি বলবো যে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেননি, সেটা বলা যেতে পারে। কিন্তু সমগ্র সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত আমি করব না, সেটা খুবই ইলজিক্যাল হবে। এতটুকুই শুধু বলবো যে ইয়েস, সেখানে এই হত্যাকাণ্ড বা এই ঘটনাগুলোতে, যেমন ধরা যাক যে আমি দেখেছি উৎস নামে একটা ছেলেকে তারা পেটাচ্ছে, পিটাতে মেরে ফেলছে পুরা প্রায়। তারা আপনার চিটাগংয়ের আপনার ওই কর্নেল, কি নাম যেন, কর্নেল ফেরদৌসের নেতৃত্বে লুটপাট হয়েছে। সেই লোক সোনাদানা চুরি করেছে আপনার ওইখানে হিন্দু ধর্মাবলম্বী যাদের আছে, হাজারি গলি নামে একটা জায়গা আছে চিটাগংয়ে, সেখানে গিয়ে এই কর্নেল ফেরদৌসের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারপরে কর্নেল ক্যাপ্টেন তানভীর, এর ব্যাপারে একটা সিরিজ নিয়ে আমি আসবো অচিরেই। এই ছেলেটি আপনার রীতিমতো মিষ্টি খাইয়েছে, ব্যানার করেছে, আপনার জামাত ইসলামের লোকজনদেরকে নিয়ে এসে উল্লাস প্রকাশ করেছে। তার ব্যাপারে ওয়াকারুজ্জামান কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তো এরকম পার্টিকুলার বেশ কিছু সেনা অফিসার আছে, সেনাবাহিনীর লোকেরা আছে, যারা রীতিমতো বিএনপি, জামাত, তারপরে হিজবুত তাহরির একেবারে খোলস ছেড়ে তারা সামনে এসে উল্লাস করেছে, কাজ করেছে। ফলে এই পুরো ব্যাপারগুলো সেনাবাহিনীর পোশাক পরে যেহেতু করেছে, আমরা অঙ্গুলি নির্দেশ করতে পারি। তারপরেও আমি স্ট্র্যাটেজিক্যাল কারণে বা নানান কারণেই পুরো সেনাবাহিনীর দিকে আমি আসলে দোষের যে তীরটি রয়েছে সেটি আসলে সিঙ্গেল আউট করতে পারি না বা দেখাতে পারি। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি যদি বলি, আজকে জুনের 13 তারিখ, নিউ ইয়র্কে রাতের বেলা, বাংলাদেশের ভবিষ্যৎটি আসলে আপনি কেমন দেখতে পাচ্ছেন? এখন থেকে দাঁড়িয়ে আপনি আগামী 6 মাস বলতে পারেন, 1 বছর, কিংবা বর্তমান সময়ের আলোকে সমীকরণ আপনি যদি বিশ্লেষণ করেন সেই আলোকে। দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ তো নেই, এখন ক্ষমতার মধ্যে নেই, ক্ষমতা বলয়ে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় বলা হয় যে তারা নাকি মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে, চেতনার ব্যবসা করেছে। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধকে নানানভাবে সেল করেছি শ্রদ্ধার পরিবর্তে। তার মানে যারা এই কথাগুলো বলছে তারাই তো আজকে এই ক্ষমতা দখল করেছে। তারা কি করেছে? তারা মুক্তিযুদ্ধকে ক্রমাগতভাবে অশ্রদ্ধা করেছে। তারা মুক্তিযোদ্ধাদেরকে এখন সহকারী মুক্তিযোদ্ধা বানিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে, লাঞ্ছনা করেছে, ভাতা বন্ধ করেছে। তার মানে তারা যে ব্লেমটা করতো, আমি আপনার প্রশ্নের উত্তরটা কিভাবে এটার সাথে অ্যালাইন করছি সেটা আসছি। তারা যে ক্লেমটা করতো যে আমরা হচ্ছে চেতনা ব্যবসা করি, আসলে তাদের মনে মনে এই রাগটাই ছিল যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে এত সম্মান করছি কেন, মুক্তিযুদ্ধকে এত সম্মান দিচ্ছি কেন। ওই কথাটা তারা বলতে পারেনি বলে তারা আমাদেরকে এই সম্মানটাকে তারা ব্যবসা বলে অভিহিত করেছে। অর্থাৎ তাদের মনের ভিতরেই ছিল সব খারাপ জিনিসপত্র, অথচ আমরাই স্বাভাবিক আচরণ করেছি। জয় বাংলা শব্দটা তো বিএনপিরও হতে পারতো। বিএনপি যদি তাদের বক্তব্যের পরে জয় বাংলা বলে বা জয় বঙ্গবন্ধু বলে, তাহলে কি তাদের জনপ্রিয়তা কমতো না বাড়তো? তাহলে কি এককভাবে বঙ্গবন্ধুটা আমরা বলতে, মানে মানুষজন বলে যে এককভাবে বঙ্গবন্ধুর দাবিদার আমরা, তাই কি সেটা বলতে পারতো? এখন যদি প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার মতো, যেমন মহাত্মা গান্ধী, বাপুজি বা নেতাজি, বিজেপি কংগ্রেস নির্বিশেষে সবাই এদেরকে কার্ল ফিগার মানে, তাহলে বঙ্গবন্ধুকে যদি সবাই কার্ল ফিগার মানতো, আমি ধরে রাখলাম যে বঙ্গবন্ধুকে মানে না। জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, এটা বিএনপি তার বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান দিতে সমস্যা কোথায় ছিল? তাহলে তো আর এটা কখনো আমরা বলতে পারতাম না জয় বাংলা স্লোগানটা আমাদের। এখন তো আমাদের এই আধিপত্য বা এই জায়গাটা আমরা, মানে আমরা বলতে সম্মিলিতভাবে আওয়ামী লীগ এটা দাবি করে না,
যারা যারা দাবি করে, সেক্ষেত্রে তো আমরা বলি যে আমরা এটার চর্চা করেছি, আমরা এটাকে দেখে রেখেছি, তাই না? ব্যাপারটা তো তাই। তো আলটিমেটলি এই মুক্তিযুদ্ধকে প্রিজার্ভ করেছে কারা? বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা আমরা। তাই আমরা এটা গর্ব করে বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি এইভাবে দেশ চলতে থাকে, এই যে মৌলবাদ, এই যে দেখেন আপনি লস্করি তৈয়বা বলছে যে আমি যে জঙ্গি হামলা বলছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জঙ্গি হামলা কেন বলছি, টোকাই কেন বলছি। 138টা কিশোরগঞ্জের ছেলেপেলেদেরকে একত্রিত করেছে, এটা তারা প্রকাশে স্ট্যাটাসে লিখেছে যে কিশোরগঞ্জ এখানে ছিল। ইউনাইটেড নেশনস তাদের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের 211 নম্বর পাতাতে 55 নম্বর প্যারাতে পরিষ্কার করে বলেছে এটা টোকাইরা ওখানে অংশগ্রহণ করেছে। জঙ্গি হামলা কেন বলছি? লস্করি তৈয়বার লিডার সে বলেছে এই 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 পুরো ঘটনাতে আমরা ছিলাম, আমরা সাহায্য করেছি। তো লস্করি তৈয়বা কে আপনি জানেন? আল কায়দার যে বাংলাদেশ শাখার সৈয়দ জিয়াউল হক, সে অডিও বার্তাতে বলেছে যে এই পুরো ব্যাপারটাতে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, তারা বলেছে যে আমাদের ছেলেপেলেরা রাস্তাঘাটে ছিল। তাহলে এটাকে জঙ্গি হামলা, টোকাই হামলা, এতে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ভবিষ্যৎ ভয়ঙ্কর একটা ফেইল্ড স্টেটস আমরা বলতে পারি, একটা ব্যানানা রিপাবলিক। খুবই সার্কাজম হইতে বলা হয় ব্যানানা রিপাবলিক, যার কোনো আশা নাই, ভরসা নাই। আমাকে একটি বিশেষ দূতাবাসের একজন কর্মকর্তা সেদিন টেলিফোনের মধ্যে আমাকে বলে, তিনি বলছিলেন আচ্ছা আওয়ামী লীগ বিএনপি বাদ দাও তো নিঝুম, তুমি আমাকে একটা কথা বলো তো, আচ্ছা তোমরা আসলে এমন কেন? মনে হচ্ছে যে তোমরা একজনের মাংস আরেকজন খাওয়ার আগ পর্যন্ত কেউ ঠান্ডা হবা না। একদম টেলিফোনে আমাকে সপ্তাহ তিনেক আগে বলেছে। তো আমি তাকে বলেছি যে কেন মনে হচ্ছে, তখন বললো যে কি দেখি যে চারিদিকে ঘৃণার চাষাবাদ, কি কাকে মারবে এই দল, মানে ভয়ঙ্কর, মানে একজন আরেকজনকে না মারা পর্যন্ত এটা শেষ হবে না। তো দেখেন আপনি পয়লা বৈশাখে একটি লাল পাড়ের লাল সাদা একটি শাড়ি পরতে পছন্দ করেন, আপনি একটু পান্তা ইলিশ খান, আপনি একটু মাটির ভারে করে একটু পান্তা ভাত খেতে চান, একটু আলু ভর্তা খেতে চান, একটু ইলিশ মাছ খেতে চান, আপনাকে সেটা করতে দেবে না, এটা নাকি হারাম, নিয়ে এসছে ধর্ম। আপনি একটা সুন্দর করে একটা স্লিভলেস ব্লাউজ পরে রাস্তায় হাঁটছেন, আপনাকে হাঁটতে দিবে না, বেশরম মাইয়া এইভাবে বলে আপনাকে অভিহিত করবে। আপনি একটু চুলটা সুন্দর করে আঁচড়াতে পারবেন না, চুল খোলা রাখলো কেন, হিজাব পরে না। আপনি একটা সুন্দর শাড়ি পরবেন, জামা পরবেন, আপনাকে করতে দেবে না। আপনি প্যান্ট পরেছেন, টাকনুর উপরে প্যান্ট পরেনি কেন, ছেলেদেরকে ধরে বসবে, চুল এইভাবে কেটেছে কেন, এইভাবে না কেন, ওইভাবে না কেন। অর্থাৎ ইনভিজিবলি আপনাকে একটা ভয়ঙ্কর গোষ্ঠী আপনাকে ঘিরে ধরেছে, আপনার বাক স্বাধীনতা, আপনার চিন্তা ভাবনা তারা নিয়ন্ত্রণ করতে চাইছে। এরা ইনভিজিবলি একটা, আপনি দেখতে পাননি তাদেরকে, তারা আপনার আশেপাশে বড় হয়ে উঠেছিল এতদিন। আমরা এই জায়গাতে ফেল করেছি। ওই যে যে ভদ্রলোক বলেছেন আমাদের ভুলগুলো কোথায়, আমরা ফেল করেছি। জামাত শিবিরকে আমরা কনফ্রন্ট করতে পারিনি, এদেরকে আমরা ট্রিট করতে পারিনি। হিজবুত তাহরির, এদের গ্রোথ আমরা কমাতে পারিনি, হয়তোবা দমিয়ে রেখেছি, কিন্তু ভেতরে ভেতরে তারা সংগঠিত হয়েছে। সো এইভাবে যদি চলতে থাকে এটা একটা ফেইল্ড বা একটা ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হবে। আমি একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাই। বাংলাদেশ আওয়ামী লীগের আসার দরকার নেই, মুক্তবুদ্ধির মুক্তিযুদ্ধের মানুষরাই আসুক না, ঠিক আছে, আমরা খুব খারাপ, কিন্তু সেই মুক্তিযুদ্ধের মুক্তবুদ্ধির মানুষরাই তো আজকে সঙ্গীন, তাদেরকে ঘর ছাড়া। ফলে এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার, শেখ হাসিনা ইজ দ্য অ্যান্সার। আমি দুটো প্রসঙ্গ দিয়ে শেষ করবো আজকের মতো। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিতে আস্থা রাখতে চায় কিনা, নাকি জামাত কিংবা এনসিপিতে আস্থা রাখবে আওয়ামী লীগ? কার প্রতি আস্থা আওয়ামী লীগের? বাংলাদেশ আওয়ামী লীগ জি, পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় কার প্রতি আস্থা রাখতে চায়? বাংলাদেশ আওয়ামী লীগ তো 5ই অগাস্টের পরবর্তী সময় যা হচ্ছে, আমি নিশ্চিত তারা এই পুরো যা কিছু ঘটছে এটি একটি ইলিগাল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই কোনো আইনত অবৈধ কোনো কিছুর উপরে আস্থা বা অনাস্থা এই জায়গাতেই নাই, বরঞ্চ এই ব্যাপারটাকে তারা ইলিগাল বলে অভিহিত করছে। আমি মানে 5ই অগাস্টের পরে যা কিছু ঘটছে এগুলো তো সবই ইলিগাল। সেই ইলিগাল জিনিসের উপর আস্থা, আপনি যদি বলেন যে আপনি কোকেনের উপর আস্থা রাখবেন না গাঁজার উপর আস্থা রাখবেন, আমি কি উত্তর দিব? দুটোই তো আমার কাছে মাদক, আমি তো দুটোর একটি তো আস্থা রাখবো না। ব্যাপারটা তাই, যা কিছু হচ্ছে কোনোটা কোকেন 5ই অগাস্টের পরে, কোনোটা আপনার ওই যে আইস, কোনোটা গাঁজা, কোনোটা তার থেকে চরস আফিম, এগুলো হেরোইন। সো আমি তো আসলে কোনোটাকেই ভাউচ করতে পারি না।
আপনার উত্তরটি নিশ্চয়ই দর্শক পেয়ে গেছেন। আমরা শেষ করব যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, এবং যে বিষয়টি মূলত আজকে আমার পুরো টক শোর ডিজাইন ছিল, ডিজাইনটি পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে। আপনাকে হয়তো পরবর্তীতে আমি আরো আরেকজনের সাথে এনে বিষয়গুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, টিউলিপের সাথে বৈঠক করলেন না। এবং ইউনূস সরকারের আমরা দেখছি 10 মাসে প্রায় 11টি বিদেশ সফর, এবং ব্রিটেনেও যে কাজগুলো হয়েছে, নিঃসন্দেহে এটি আমরা গণমাধ্যম কর্মী হই, সাধারণ মানুষই হই, বাংলাদেশের জন্য সম্মানজনক কিছু হয়নি। কারণ এটি আসলে এক ধরনের অসম্মানিতই হয়েছে বাংলাদেশ, আমি বলবো না ইউনূস হয়েছে, কারণ তিনি যেহেতু বাংলাদেশের এখন প্রতিনিধিত্ব করে গিয়েছেন, সেটি পুরো বাংলাদেশ অপমানিত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে সমস্ত কিছু মিলিয়ে টিউলিপের সাথে বৈঠক না করা, তারেক রহমানের সাথে বৈঠক করা, এবং প্রধানমন্ত্রীর দেখা না পাওয়া, সে নিয়ে মিথ্যা বিভিন্ন ইনফরমেশন, সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণটি উপসংহার একটু নিয়ে নিতে চাই। প্রথমত বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর। আমরা আজকে যে বিলটি পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3.5 কোটি 2 লাখ সামথিং পাউন্ড, যেটা বাংলাদেশি টাকাতে 3.5 কোটি টাকা আপনার বিল দিয়েছে হাই কমিশন। এটা বিলটা করেছে হাই কমিশন বরাবর, ঠিক আছে। আজকে দুজন হাই কমিশনের দুজন কর্মকর্তাকে আমি সরাসরি বলেছি যে ওই ডনকেস্টার হোটেলে আমি পরিষ্কার করে বলে দিয়েছি তাদের দুজনকে যে এইটার জবাব আপনাদেরকে দিতে হবে। ভবিষ্যতে আপনাদের দুজনের চেহারা আমি চিনে রাখলাম, ভবিষ্যতে আমরা এটা জবাব চাইবো যে আপনারা কেন এই ইলিগাল রেজিমে আপনারা এই বাংলাদেশের 3.5 কোটি টাকা আপনারা এইভাবে নষ্ট করলেন, এটা আমরা জানতে চাইবো। এই যে আজকের আবিদা সুলতানা যিনি আছেন, যিনি ডিপ্লোম্যাট, তাকেও জবাবদিহির আওতায় আসতে হবে একদিন না একদিন। নাম্বার 1, সরকারি সফরের কথা বলা হয়েছে, কিন্তু টাকা দিচ্ছে, বিল দিচ্ছে বাংলাদেশ। এটা কার টাকা? আমাদের এই টাকাগুলো কিভাবে দেওয়া হয় জানেন? আমাদের রিজার্ভে যে টাকাটা আছে সেই রিজার্ভ থেকে টাকাগুলো দেওয়া হয়। আপনি হয়তো বা জেনে থাকবেন, বিদেশি ডলারে বা পাউন্ডে এটা পেমেন্ট করা হয়। তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলা হলো কেন যে এটি একটি সরকারি সফর? সরকারি সফর হলে এটার বিল দিবে হচ্ছে ইংল্যান্ড সরকার দিবে। এরপরে আপনার কেয়ার স্টারমার তিনি ডিক্লাইন করেছেন, নট তিনি শিডিউল দিতে পারেননি তা না, তিনি রিফিউজ করেছেন। তার মন্ত্রিসভার একজন সাবেক মন্ত্রী এবং তার সরকারের একজন মাননীয় সংসদ সদস্য জনাবা টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে যেই স্মিয়ার ক্যাম্পেইন চলেছে সেগুলো তিনি নিয়ে কথা বলতে চেয়েছেন, সেইটাও তিনি মানে এত বাজেভাবে তিনি এটাকে ইগনোর করেছেন যেটা ব্রিটেন ভালোভাবে নেয়নি। কারণ এন্ড অফ দ্য ডেতে তিনি ব্রিটেনের একজন সংসদ সদস্য, ব্রিটেনের নাগরিকদের প্রতিনিধি করেন তিনি। অথচ তিনি রূপা হক, তারপরে আরো যারা যারা আছে, তারা যাদেরকে আমরা খুবই জামাতের প্রতি সফট বলে মনে করি, তাদের সাথে গিয়ে তিনি মোটামুটি নাচানাচি করে আসলেন, সেখানে গিয়ে আমরা দেখলাম সেগুলো। তো আলটিমেটলি এটা আমার কাছে মনে হয়েছে যে এই যে তিনি খালি দেশ ঘুরছেন আর ঘুরছেন, ওই যে সরকারি মাছ দই হামের ডাল এই অবস্থার মধ্যে চলছে। কিছু তো পায়নি, বরঞ্চ বাংলাদেশের এই পতাকা অবদমিত হয়েছে, অপমানিত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের যে ট্যাক্সের টাকা, তার উদয় অস্ত পরিশ্রম করে যে টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে দেয় সে ট্যাক্স, বা যারা বিদেশ থেকে টাকা পাঠায় যে রেমিটেন্সের টাকা, এটা তারা এই বিদেশি স্যান্ডউইচ, আপনার টোস্ট, পাউরুটি, জ্যাম, জেলি আরাম করে এই 3-4 দিনে ব্যয় করেছে আমার টাকা দিয়ে। এটা আমারও টাকা আছে, তাই না? এটা আপনারও টাকা আছে। আরাম করে জ্যাম জেলি খেয়েছে, মুরগির রান খেয়েছে, হ্যাঁ, আরাম করে জীবনযাপন করে এসেছে। এই তো আপনার আমার টাকায় মুরগি রান খেয়েছে। যদিও এই প্রশ্নটি আমি অন্য আরেকজন থাকলে করলে ভালো হতো, কারণ আপনার কাছে উত্তরটি কি হবে আমি জানি। সেটি হচ্ছে আমরা খুব, কেন আমার এই উত্তরটাকে আপনার সঠিক বলে মনে হচ্ছে না? না না না, এই উত্তরটি না, আমি যে পরের প্রশ্নটি করব সেটি নিজ মজুমদার। সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা ধরেন গণমাধ্যম কর্মী হই, আইএলটিএস স্টুডেন্ট হই, যেভাবেই হই, আমরা জানি একটি রাষ্ট্রীয় সফরের অর্থটি কি। তার মানে হচ্ছে একটি স্কেডিউল আগে থেকেই থাকবে, এবং এটি আমি গিয়ে দেন দরবার করব, আমি গিয়ে তার সাথে দেখা করতে পারবো কিনা তখন গিয়ে, এটি কিন্তু না। রাষ্ট্রীয় সফর মানে অন্য মিনিং, আপনি সেটির ব্যাখ্যাটি দিয়েছেন। সে কারণে আমি বলছিলাম যে আরেকজন থাকলে তার কাছ থেকেও হয়তো অন্যরকম আরেকটি ব্যাখ্যা পেতাম। আর সেই প্রসঙ্গটি আমি বলেছি। উপসংহারে আজকের মতো কি বলবেন? আপনাকে ধন্যবাদ দিব আমি, কারণ আপনি আজকে অনেক, বিশেষ করে আওয়ামী লীগের অনেক বিষয় নিয়ে, যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থেই ভালোবাসে, কোনোদিন পথ ছিল না হয়তো তাদের, কিন্তু তারাও আশার বাণী কিংবা একটি স্বপ্ন দেখতে চায়, আপনার কথার মাধ্যমে সেই স্বপ্নটি তারা পেয়েছে। আর কি বলবেন উপসংহারে?
প্রথমত আপনাকে বলে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পদ পাওয়া হয়তো একটা অফিসিয়াল অবস্থান হতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসার জন্য যে যোগ্যতাটা লাগে, আমি ওই যোগ্যতা আমার হয়েছে বা ওই বুদ্ধিটা যে আমার হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসতে হবে, আমি তার জন্যই কৃতজ্ঞ। আমার বা আমরা তার জন্য কৃতজ্ঞ, আমাদের পদ লাগবে কেন? এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। সুতরাং এই কথা আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে এই জীবনে সমর্থন করতে পেরেছি, তাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার কাছে পরম পাওয়া। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে দুর্যোগের সময়, এই যে ভয়ঙ্কর অবস্থার সময়, তারা আজকে তাদের নেতা কর্মীরা একত্রিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মুষ্টিবদ্ধ হাতে তারা নিজেদের হাত নিজেরা ধরেছে। বাংলাদেশকে পরিবর্তন করবার জন্য এই ভুয়া, এই দখলদার জঙ্গি টোকাইদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই সংগ্রামে আবির্ভূত হয়েছে, আমি বলি যে এতে করে বাংলাদেশ আওয়ামী লীগ খাঁটি হচ্ছে। আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের দল হবে জানেন? বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত পরিশ্রম করে, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন, সেটা বিলিয়নিয়ারও হতে পারে, সেটা মিলিয়নিয়ারও হতে পারে, সবাই পরিশ্রম করে, তাদেরকে আমরা একটা ট্রু সেন্স দিতে চাই। ট্রু সেন্সটা হচ্ছে এই দেশ তাদের, এটা তাদের দেশ, এই দেশের হিস্সা, এই দেশের মাটি, এই দেশের জমিন, এই দেশের আকাশ বাতাস, প্রত্যেকটা জায়গাতে তাদের অধিকার রয়েছে। এই সেন্স অফ রাইট এইটা দিতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের তরুণ। আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ, আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক। আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই। আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো, এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে, আমরা এদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য, দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো। তোমরা ভেবেছিলে আমরা খারাপ, এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ, তাই যে তোমরা নেমেছো, এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছো। কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে। তোমরা যারা নেমেছো তারা কোনো অপরাধ করনি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে, সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী, তারও সে প্রধানমন্ত্রী, তার নাগরিককেও সে টেক কেয়ার করবে। অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী 3 বেলা ভাত খেতে পারে, তার কাজের জায়গাতে সমস্যা না হয়, তার জমি একটা কেউ দখল করে নেবে, তার বাড়ি দখল করে নেবে, এইটা যাতে না হয়, যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে 3 বেলা আরাম করে ভাত খেতে পারে। এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে। এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া, যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে, তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না। এটি হবে প্রলেতারিয়েতের, শোষিতের। এই দেশটা হবে শোষিতের, শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই, নো ক্লাসিফিকেশন, আমাদের সবার রক্ত লাল, আমরা সবাই এক, আমাদের জাতি বাঙালি, আমাদের ভূখণ্ড